স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলা নিয়ে খেলায়। সাথে আছি হাসান মাহাদি। খেলা নিয়ে খেলায় আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে টাইগারদের বিশ্বকাপ স্কোয়াড। 50 দিনও বাকি নেই বিশ্বকাপের, আর এবার বিশ্বকাপ হতে যাচ্ছে ইংল্যান্ডে। অলরেডি নিউজিল্যান্ড তাদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। 18 এপ্রিল বাংলাদেশ দলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করার কথা। এই বিশ্বকাপে টাইগারদের স্কোয়াড কেমন হওয়া উচিত, কিরকম হলে ভালো হয়, এটা নিয়ে আলোচনা করার জন্য দুজন মানুষ আমাদের সাথে আছেন। তাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই, যদিও তাদেরকে নতুনভাবে দর্শকদের সামনে পরিচয় করিয়ে দেবার কিছু নেই। আছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এবং আছেন কালের কণ্ঠের ক্রীড়া সম্পাদক সাইদুজ্জামান। দুজনকেই আমাদের খেলা নিয়ে খেলা আজকে স্বাগত। ধন্যবাদ। আমি একটু মোহাম্মদ আশরাফুলকে দিয়ে শুরু করতে চাই। মোহাম্মদ আশরাফুল, বাংলাদেশ দলের বিশ্বকাপ স্কোয়াড কম বেশি সবাই জানা। ইনফ্যাক্ট আমরা যারা ক্রীড়া সাংবাদিকতায় আছি এবং মিরপুর অঞ্চলে যাই, অনেকটা 10-12টা নাম তো প্রায় মুখস্থই বলে দেওয়া যায়। এই দলে কোনো চমক থাকার সম্ভাবনা আছে কিনা? আপনি যেটা বলেন একদম সঠিক কথা বলেছেন যে অলমোস্ট 12-13 জন অটোমেটিক চয়েস আমাদের এখন এই মুহূর্তে। 2-1 জনের জায়গায় হয়তো বা সিলেক্টররা চিন্তা করছেন। তো চমক হিসেবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আসলে যেহেতু আমি ডোমেস্টিক খেলছি এবং আমার খেলার এক্সপিরিয়েন্স এবং খেলার দেখে যা মনে হয়েছে যে ইয়াসির আলী সে চমৎকার খেলছে এই বছর। এনসিএল, বিসিএল, বিপিএল এবং ঢাকা প্রিমিয়ার লিগ সবগুলার টুর্নামেন্টই সে চমৎকার খেলেছে। তো হয়তো বা তাকে আমরা দেখতে পারি 15 জন স্কোয়াডে। আর ফরহাদ রেজাও আমি ব্যক্তিগতভাবে যেহেতু খেলেছি, আমার কাছে মনে হচ্ছে সে তার বেস্ট টাইম এখন তার যাচ্ছে ব্যাটিং এবং বোলিংয়ে। যেহেতু ইংলিশ কন্ডিশনে খেলা হবে সেই চিন্তা থেকে, যেহেতু তাসকিন পুরোপুরি ফিট না, শফিউলও তার বেস্ট সময় নাই এই মুহূর্তে, এই কারণে হয়তোবা এই দুইটা জায়গা হয়তোবা আমার চয়েস আর কি। আর বাকি সবাই ইমরুল কায়েস আনলাকি হতে পারে বা লাকিও আর কি। ইমরুল কায়েস থাকলে আমি বলবো যে সঠিক ডিসিশন, না থাকাটা বলবো যে আনলাকি, কারণ সে জিম্বাবুয়ের সাথে অসাধারণ পারফরমেন্স করলো। তারপরে ওয়েস্ট ইন্ডিজের সাথে 2টা ম্যাচ পরে তাকে নিউজিল্যান্ডে নেওয়া হয়নি। তো হয়তোবা যদিও ঢাকা লিগটা অতটা ভালো যায়নি, মাত্র একটা সেঞ্চুরি করেছে, যদি আরো 2-3টা সেঞ্চুরি করতো তাহলে হয়তোবা তার দাবিদার একটু বেশি হতে পারতো। তারপর যারা রিসেন্ট যারা যাবে তাদের পারফরমেন্সটা আসলে লাইক আপনার সাব্বির এবং সৌম্য ওইভাবে কিন্তু ঢাকা লিগে অতটা ভালো খেলে নেই, কিন্তু তারা ইন্টারন্যাশনাল এরিয়াতে প্রুফ করেছে যে না, বিশেষ করে বাউন্সি উইকেটে নিউজিল্যান্ডে ভালো খেলেছে দুইজনই। সৌম্য সরকার টেস্টে সেঞ্চুরি করলো, ওয়ানডেতে 2টা ম্যাচই খুব চমৎকার ব্যাটিং করছিল, সাব্বির সেঞ্চুরি করেছে। তো আর কি জাস্ট 2টা জায়গায় হয়তো আমার মনে হয় যে এই 2টা প্লেসে 2 জন প্লেয়ারই হয়তোবা ঢুকতে পারে, আমার কাছে মনে হয়। সাইদুজ্জামান, বাংলাদেশ বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার সময় খুব একটা বিতর্ক তৈরি হয় না, মানে হওয়ার সম্ভাবনাও কম, যেহেতু আমরা আশরাফুল ভাইও আমার সাথে স্বীকার করে নিয়েছে যে নাম অলমোস্ট মুখস্থ। ক্রীড়া সাংবাদিকতায় এত লম্বা সময় ধরে এত উত্থান পতনের গল্প নিজের হাতে লিখেছেন, বলেছেন, দেখেছেন, সবকিছু মিলিয়ে যেটা মোহাম্মদ আশরাফুল বলছে যে ইমরুল কায়েসকে দলে নেওয়াটা হবে সঠিক সিদ্ধান্ত, না নিলে আনলাকি। নিউজিল্যান্ড সফরে যখন তাকে বাদ দেওয়া হয়েছে সেটা নিয়েও আসলে নানান ধরনের বিতর্ক হয়েছে। আপনার কাছে কি মনে হয় যে সিদ্ধান্তটা কি সঠিক হবে নাকি আসলে ইমরুল আনলাকি থাকবে? একটা কি দল নির্বাচনের কাজটা পুরোপুরি নির্বাচকদের, আমরা এখানে বসে আসলে শুধু মতামত দিতে পারি। আমার কাছে যেটা মনে হয় যে আপনাকে শুধু একজন খেলোয়াড় না, মানে কোন কন্ডিশনে খেলা হচ্ছে, কাদের এগেনস্টে খেলা হচ্ছে এবং কোন স্টেজে খেলা হচ্ছে এবং ওখানে আপনাকে কোন লেভেলে পারফরমেন্স করতে হবে। ইমরুল কায়েস ডেফিনেটলি আনলাকি। আমাকে যদি বলেন আমার পছন্দের কথা বলি, আমি সেটা বলছি যে আজকে যখন আমি ইমরুল কায়েসের সঙ্গে আমি লিটন কুমার দাস বা সৌম্য সরকার এদেরই কন্টেস্ট হওয়ার কথা, বাট আমি যখন চিন্তা করব যে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়া পেস বোলাররা বল করছে ওই ফ্ল্যাট ট্র্যাকে, সেখানে আমার দলকে করতে হবে 350 রান, যখন আমার প্ল্যান যখন 350 রানের হবে, তারা এখন ডোমেস্টিকে রান করছেন না, সাব্বিরও রান করছে না, কিন্তু আমি জানি যে আমাকে যদি কেউ 350 রান এনে দিতে হয় আমার এই টাইপের প্লেয়ার লাগবে। যারা, আমি বলছি না ইমরুল কায়েস স্ট্রোক খেলতে পারেন না, বাট আপনি যদি তাদের সঙ্গে এই যাদের কম্প্যারিজনের বিষয় যখন আসে, আমার কাছে বেটার অপশন মনে হয় সৌম্য সরকার, তারপর লিটন কুমার। কিন্তু সমস্যা হলো কি জানেন, আমাদের দেশের মূল সমস্যাটা হলো আমাদের প্লেয়ার পুল এত ছোট যে আমরা সব কিছুর পর আমরা হাইপোথেটিক্যাল একটা টিম করি। আজকে আমার মনে হচ্ছে যে ইমরুল কায়েস সিনিয়রিটির দিক থেকে, তারপর দুঃসময় তার কিন্তু যখনই কামব্যাক করেছেন হি পারফর্মড, আমরা সব জায়গায় দেখেছি। এক্সপিরিয়েন্স কিন্তু ম্যাটার করে, কিন্তু কি হচ্ছে
আমরা সবসময় হাইপোথেটিক্যাল একটা ধারণা থেকে টিম করি যে না সৌম্য খেললে বা লিটন ওই জায়গায় খেললে আমরা অনেক কিছু করতে পারি। এই চিন্তাটা কেন করতে হচ্ছে? বিকজ আমরা 2015 বিশ্বকাপ 16 আসতে আসতে আমরা কিন্তু জানি 19-এ কারা খেলবে। আমাদের খেলোয়াড় পুলটা এত কম। আজকে ধরেন ডোমেস্টিকে ফরহাদ রেজার কথা আসছে কি কারণে? বিকজ হি পারফর্ম এক্সট্রাঅর্ডিনারিলি। আজকে যদি ডোমেস্টিকে অন্তত আরো 3-4টা ব্যাটসম্যান যদি আমার সৌম্য সরকার বা লিটনের মতো পারফরমেন্স করে লাভ নেই। আপনাকে ন্যাশনাল টিমে ঢুকতে হলে ওই প্লেয়ারদের বা ফিরে আসতে হলে তাদের চেয়ে অন্তত 10-20%, 30% আপনার সিলেক্টরকে আপনি বাধ্য করবেন। আমি দলে নির্বাচিত হব কিন্তু কারো করুণার পাত্র হয়ে না। আই উইল ফোর্স দি সিলেক্টার্স যে আমাকে নিতে হবে সৌম্যর জায়গায় বা লিটনের জায়গায় বা সাব্বিরের জায়গায়, কিন্তু আমাকে তো সেই পারফরমেন্সটা করতে হবে। আজকে যখন আশরাফুল যখন বলছিলেন যে নিউজিল্যান্ডে তারা রান করেছে, সো এখানে কিন্তু আপনার তাদের পক্ষে যুক্তিটা অনেক বেশি, অনেক শক্ত। এখন আমাকে যদি তাদের মাঝখানের এই ড্রটটাকে যদি আমার মনে হয় চোখে মানুষ পাঠকের বা দর্শকের চোখে মানুষের মনে আনতে হয়, আমাকে ম্যাচের পর ম্যাচ কনসিস্টেন্টলি রান করতে হবে। রান করে আমাকে ফোর্স করতে হবে যে না, ফরগেট অ্যাবাউট নিউজিল্যান্ড সিরিজ, আই এম মোর কেপেবল দ্যান সৌম্য সরকার আর সাব্বির রহমান। কিন্তু আনফর্চুনেটলি আমাদের প্লেয়াররা সেটা বুঝতে পারেন কিনা আমি জানি না, নাকি তাদের ওই সামর্থ্য নেই। এবার কিন্তু উইকেট খারাপ ছিল না, আমি যতটুকু জানি যে উইকেটে ঘাস ছিল, ব্যাটসম্যানরা কিন্তু রান করেছেন ইন অ্যান্ড আউট। আপনি দলের ইনিংস যদি দেখেন 300 রানের অনেকগুলো ইনিংস হয়েছে, বাট স্পেসিফিক একটা ব্যাটসম্যান খুব সহজে আমরা ফরদেজের নাম বলতে পারি। বাট আপনি ডোমেস্টিকে আরেকটা সৌম্য খারাপ করছেন মানছি আমি, তার জায়গায় বলেন যে আরেকজন খুব এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স করেছে, তাহলে আমার একটা অপশন থাকতে পারে। নির্বাচিত না পারফরমেন্স করছিল, কিন্তু আসলে এমন সময় আমি মনে করি যে মাশরাফি এবং বোর্ড প্রেসিডেন্ট ইন্টারভিউ দিয়েছেন যে ডোমেস্টিক পারফরমেন্স আসলে কাউন্ট করবে না, তখন থেকে কিন্তু তারা পারফরমেন্স করা বন্ধ করে ফেলেছে। আপনি যদি দেখেন এনামুল বিজয় কিন্তু ব্যাক টু ব্যাক 3টা সেঞ্চুরি করেছিল, ঠিক তখনই কিন্তু একটা ইন্টারভিউ দেওয়া হয়েছে যে আসলে ডোমেস্টিক খেলার পারফরমেন্স কাউন্ট হবে না। তখন কিন্তু একটা প্লেয়ার মরালি ডাউন হয়ে যায়। যদি এই দুইজনই যদি এই কথাটা না বলতো যে না আমরা এইটা কাউন্ট করব, তখন কিন্তু আমার মনে হয় যে আরো বেটার পারফরমেন্স আমরা দেখতে পারতাম। আমার মনে হয়, আমার ব্যক্তিগত। যেমন এই যে কথাটা মোহাম্মদ আশরাফুল বলেছেন, এটা আমাদের এবছরের না, কিন্তু এটা আমাদের যুগের একটা বাজে প্র্যাকটিস যে আমরা মৌসুম যখন শুরু হয়, ক্রিকেট বোর্ড, ক্রিকেট অপারেশনস বলেন বা সিলেক্টররা বলেন, তারা বলেন যে আমরা এবার খুব মনিটর করব, ভালো প্লেয়ার পেলে আমরা পিক করব। তারপর সিজন শুরু হয়, সিজন শুরু হওয়ার পর বলা শুরু হয় যে আসলে ওখানে কি একটা টার্গেট গ্রুপ আছে। ধরেন আজকে একটা 19 বছরের বয়সী ছেলে যখন, এটা খুব ইজি কাজটা করা, আমি বলছি যে 19 বছরের ছেলে এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স করলে আমি ফিউচার দেখি, কিন্তু যখন ফরহাদ রেজার মতো কেউ কনস্ট্যান্টলি পারফরমেন্স করে তখন আমরা ধরে নিই না ডোমেস্টিক লেভেল পর্যন্ত ঠিক আছে। কিন্তু দুনিয়ার অন্যান্য দেশগুলোতে অনেক বেশি বয়সে কামব্যাক করার আমার খেলোয়াড়কে কিভাবে তৈরি করা হচ্ছে, তাকে কি বার্তাটা দেওয়া হচ্ছে। আজকে ফরহাদ রেজার বয়স কত? তিনি নিশ্চয়ই মাশরাফির চেয়ে সিনিয়র নন, ডেফিনেটলি নন। তো তিনি যখন ব্যাটে বলে রান করছেন, তিনি বিপিএল ভালো করেছেন, ডোমেস্টিকে তিনি সবসময় ভালো করেন। তাকে মাঝখানে একটা সুযোগ দেওয়া হলো শ্রীলঙ্কায়, হি ফেল। এখন কটা ম্যাচে ফেল করেছে? আপনি একজন অনূর্ধ্ব 19-এর খেলোয়াড়ের পিছনে যতটা ইনভেস্ট করেন, আমি বলছি না অতটা ইনভেস্ট করতে, বিকজ ডেফিনেটলি বয়স ফরহাদ 29-এর মতো, 10 বছর ও ছেলেটা একটু বেশি সময় অবশ্যই পাবে ফিউচার। কিন্তু আমার মনে হয় যে যারা এক্সপিরিয়েন্স প্লেয়ার, বিশেষ করে ওয়ার্ল্ড কাপের মতো টুর্নামেন্ট যখন আসে, বা তার ফরহাদ রেজাকে শুধু এই ডোমেস্টিকের পারফরমেন্স দেখি না, তাকে বা তার মতো যারা অভিজ্ঞ আছেন, ইমরুল কায়েস বলেন, তাদেরকে অন্তত 1 বছর আগে থেকে মানসিক প্রস্তুতি নেওয়ার জন্য হয় কি, এতে এনকারেজ হয়। আশরাফুল যেটি বললেন যে প্রেসিডেন্ট আর ক্যাপ্টেন যখন বলে দিলেন যে ডোমেস্টিক এবার কাউন্ট হবে না, ডেফিনেটলি আমার স্টেক কি? আমার স্টেক তো শুধু ক্লাব থেকে কিছু টাকা পাওয়া না। আমি চিন্তা করছি ওয়ার্ল্ড কাপের আগে, প্রত্যেক ওয়ার্ল্ড কাপের আগে কিন্তু ডোমেস্টিক সিজনটাকে অন্যভাবে সব প্লেয়াররা, আমরাও রেট করি, সবাই দেখতে চাই। মানে এটা হয় কি, প্রকাশ্যে বলে দেওয়াটা আমার মনে হয় এটা ঠিক বার্তা। ডেফিনেটলি আপনার ওয়ার্ল্ড কাপ পুল একটা আপনার মাইন্ডে মনে আছে। একটা জিনিস একটু মেনশন করে দিতে চাই যে বলার ধরনটা, ক্যাপ্টেন যেভাবে বলেছিল যে অনেকেই তো দেখেছি যারা ডোমেস্টিকে রানের পরে রান করেছে কিন্তু তারা ইন্টারন্যাশনালি ফেলড। এইরকম একটা মেসেজ যখন আসে একজন ক্রিকেটার হিসেবে, আপনি নিজেও আসলে কামব্যাক করার চেষ্টা করছেন। মোহাম্মদ আশরাফুল বাংলাদেশ ক্রিকেটের মানে প্রথম সুপারস্টার আমরা বলতে পারি নিশ্চয়ই। আপনার কাছে এই জিনিসটা একজন মানে কামব্যাক করার রাস্তায় থাকা একজন মানুষ হিসেবে আপনি এটাকে কিভাবে নিয়েছিলেন? এটা একদমই আমি মনে করি না। ডেফিনেটলি ম্যানেজমেন্টের একটা প্ল্যান আছে যে এই 15 জন বা এই 18 জনকে নিয়ে আমরা চিন্তা করব, কিন্তু
শুরুতেই যদি আপনি এই ধরনের একটা ইন্টারভিউ আর কি প্রেসে বলে দেন, তাহলে আসলে যাদের নেওয়া হচ্ছে তারাও কিন্তু পারফর্ম করছে না। যদি বলা হতো যে না আমরা এটাকে কাউন্ট করব, লাইক সৌম্য সরকার, সাব্বির, তারাও কিন্তু আরো চাপে পড়ে যেত, আরো হাংরি থাকতো যে না আমি পারফর্ম করতে হবে। এখন তারা জানে যে না আমার আর কি ডোমেস্টিক কোরিয়া না করি আমি যাচ্ছি। এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে আসলে সঠিক ছিল না। যদি তাহলে আমার মনে হয় যে এনামুল বিজয় ব্যাক টু ব্যাক 300 করেছে, আরো 3-4টা 100 আমরা তার থেকে দেখতে পারতাম। যখনই আপনি আর কি একদম টপ লেভেলের মানুষ যখন বলে দিবে, তখন কিন্তু আসলে মরালি ডাউন হয়ে যায়। এটা আমার এক্সপেরিয়েন্স থেকে আশরাফুল, মানে আমাদের এই মাইন্ডসেট, এই স্টাইলটা কিন্তু অনেক পুরনো। আমি যেটা আগে বলেছিলাম যে আমরা কখনো ডোমেস্টিকে খুব গুরুত্ব দেই কোনো একজন বিশেষ খেলোয়াড়ের ক্ষেত্রে, আর বাকিদের জন্য আমরা মনে করি ডোমেস্টিক কোনো ক্রিকেট না। কিন্তু আমার কথা হলো, আমি যখন প্লেয়ার, আমি আমাকে ইন্ডিভিজুয়াল চিন্তা করছি, আমি যখন মাঠে নামবো আমি চিন্তাই করবো না নির্বাচক কি ভাবছেন, ক্যাপ্টেন কি বলছেন, বোর্ড প্রেসিডেন্ট কি বলছেন। আজকে এনামুল হক বিজয় আমি স্যালুট করতাম যদি ওই কথার পরে, আমি বলছি না যে আরো 3টা সেঞ্চুরি মেরে দিত, আপনি শুধু আপনার নিজের কবর খুললেন, মানে আপনি ওই কথায় যদি ডিমোরালাইজ, যদি কারণ এটাই হয়ে থাকে যে ওই কথার ধাক্কাতে তিনি রান করেননি, মানে প্রবাবলি হি স্পয়েলড হিমসেলফ। এটার জন্য আমরা এখানে বসে আফসোস করতে পারি যে অমুকের সমালোচনা করতে, বাট অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আমি বললাম না, আপনি যখন আপনার পারফরমেন্স যখন এক্সট্রা অর্ডিনারি লেভেলের হবে, এবং আমাদের দেশের পুরো ক্রিকেট বিশ্বে যদি বাংলাদেশ দলটাকে আপনি তুলনা করেন, বাংলাদেশ র্যাঙ্কিং at 7, আমরা যদিও 7 থেকে আমরা বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছি, দ্যাটস ফাইন, স্বপ্ন দেখার তো সমস্যা নেই। আপনি অন্য দলগুলোর সঙ্গে আমাদের দলের স্ট্রেংথে কম্পেয়ার করেন, আমাদের প্লেয়াররা কিন্তু বিরাট কোহলি না। সো আমি ওই ডোমেস্টিক প্লেয়াররা যদি ওভাবে নিজেকে মোটিভেট করে যে আমি বিট করবো সৌম্য সরকার, আমি বিট করবো সাব্বির রহমান, আমি তামিমকে বিট করবো, সাকিবকে বিট করবো, ওই মানসিকতাটা প্রবাবলি এটা তার বাসা থেকে বলা হচ্ছে না, সে নিজেও জীবিত হচ্ছে না, বোর্ডেও এমন কোনো পরিবেশ নেই যে তাদেরকে ইনভাইট করা হবে যে ওকে ইউ কাম অ্যান্ড বিট মাশরাফি কেন ম্যাচে 6 উইকেট পাবে অ্যাট দ্য এজ অফ 35, স্যালুট টু হিম যে ইজ পারফর্মিং, রেগুলার পারফর্ম করছেন। কিন্তু আমার কথা হলো, আমার তো মাশরাফির চেয়ে বেটার বলে একদিন আসার কথা, আশরাফুলের চেয়ে অনেক বেটার ব্যাটসম্যান, তামিমকে কম্পিট করার মতো একজন ব্যাটসম্যান। আজকে ওয়ার্ল্ড কাপের ধরেন আয়ারল্যান্ড মিলিয়ে প্রায় 2 মাসের ট্যুর, যে কোনো একজন ইম্পর্টেন্ট খেলোয়াড় ইনজুরি হতে পারে, এবং নিউজিল্যান্ডে সেটা আমরা দেখেছি, একদম 3 জন এট আ টাইম। তাকে আমি ইমিডিয়েট রিপ্লেসমেন্টের কথা বলছি না, অ্যাট লিস্ট তামিম ইকবাল চলে গেলে কি হবে, আমাদের টপ 3-তে এমনি একজনই রান করছিলেন, এখন 3 জনে কেউ রান করবেন না, রাইট, আমরা আরো আনসার্টেন হয়ে যাব। সাকিব আল হাসান ইনজুরি হলে কি হবে, ওকে ঠিক আছে একজন বোলার বা ব্যাটসম্যানের সঙ্গে কম্প্রোমাইজ করে টিম করব। মাহমুদুল্লাহ মুশফিকুর রহিম ইনজুর্ড হলে কি হবে, ওকে আমরা মেকশিফট কাউকে দিয়ে খেলাবো। এটা হওয়ার কথা না। অ্যাটলিস্ট ওই যে বললাম যে প্লেয়ার পুলটা, আপনি এতদিন শুধু এই 12-13 জন খেলোয়াড় নিয়ে, আমাদের 15 জনও না, কিন্তু আমরা 12-13 জন টিম নিয়েই কিন্তু আমাদের ক্রিকেট সংসার, সেটা যে ফরম্যাটেই বলেন না কেন। আমাদের সংসারটাই এই মুহূর্তে, আমাদের কথার সংসার একটু ছোট্ট বিরতি নিতে চাই আমরা, যেহেতু বিরতির সময় হয়ে গেছে। দর্শক, খেলা নিয়ে খেলায় ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। খেলা নিয়ে খেলায় আবারও স্বাগত, সাথে আছি হাসান মাহাদি। দুজন মানুষ আমার সাথে আছেন, মোহাম্মদ আশরাফুল এবং সাইদুজ্জামান। মোহাম্মদ আশরাফুল, যেটা সাইদুজ্জামান বলছিলেন আসলে কিছুক্ষণ আগে, যে যেইভাবে আসলে আমাদের প্লেয়ারদের তৈরি করা উচিত, মানসিকভাবে তাদের যে ফ্রিডমটা দেওয়া উচিত, তারা সেই ফ্রিডমটা পায় না। আপনি তো এখনও খেলছেন এবং আপনি এখন ডিপিএলও খেলছেন, আসলেই কি এই ফ্রিডমটা আপনাদের উপরে মানে বাড়তি প্রেশার তৈরি করে কিনা, ফ্রিডমটা না পাওয়ার কারণে এটা একটা প্রেশার তৈরি করে কিনা? না, আমি মনে করি যে আসলে হাতুরা সিং কোচ হয়ে আসার পর থেকে কিন্তু প্রচুর ফ্রিডম দেওয়া হচ্ছে। আগে আপনি যদি দেখেন লাস্ট 4-5 বছরে আমাদের কিন্তু 18-20টা ক্রিকেটারের বেশি কিন্তু প্লেয়ার, আর কি ম্যাক্সিমাম 18-20টা প্লেয়ারই কিন্তু এই লাস্ট 4-5 বছরে খেলেছেন। কয়েকজন হয়তো 1-2টা ম্যাচ খেলে বাদ পড়েছেন, কিন্তু ম্যাক্সিমামই তাদের ফ্রিডম দেওয়া হয়েছে, পারফর্ম না করলেও কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে। এবং মাশরাফি ক্যাপ্টেন্সি থাকাকালীন কিন্তু সে আর কি এতটাই ফ্রিডম দিয়েছেন যে আপনার ঢাকা লিগের 2-3 ম্যাচ পরেই কিন্তু সে বলে দিয়েছেন যে ওর যে মাইন্ডে যে টিমটা আছে তারাই যাবে। তো আমি মনে করি না যে ফ্রিডম দেয় না, এটা একদম বাজে কথা, ফ্রিডম দিচ্ছে। তো আর কি আমার কাছে মনে হয় যে আসলে ইনজুরিটা একটা বড় সমস্যা হয়ে যাচ্ছে রিসেন্টলি। আপনি যদি নিউজিল্যান্ডে দেখেন যে আমাদের 4-5 জন ক্রিকেটার ইনজুরিতে ছিল, এখন রিসেন্টলি অনেকে ইনজুরি, এই জায়গাটা একটু চিন্তার বিষয় আর কি আমাদের। এছাড়া আমি মনে করি না যে ফ্রিডম দেওয়া হচ্ছে না, সবকিছু ঠিক আছে এবং আমরা রাইট ট্র্যাকই আছি। আমি একটু পার্টিকুলার জায়গায় যাব, দুইজনের কাছে আমরা আসলে যেতে চাই, সেটা হচ্ছে
ওপেনিং এ তামিম ইকবাল খান সবসময় অটোমেটিক চয়েস, এই জায়গায় তো আসলে কোনো সুযোগ নেই অন্য কিছু ভাবার। তার পার্টনার হিসেবে আপনি কাকে চান, এবং ডেফিনেটলি একজন ব্যাকআপ ওপেনার আপনাকে চিন্তা করতে হবে, সেই হিসেবে আপনার টিমের ওপেনিং এ কারা কারা থাকছে? অবশ্যই আমি লিটনকে রাখবো তার সাথে, যদিও রিসেন্ট পারফরমেন্স যদি দেখেন তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে একটা সেঞ্চুরি আছে এশিয়া কাপের ফাইনালে, কিন্তু আর কয়েকটা ভালো ইনিংস আছে। নিউজিল্যান্ডে ভালো খেলে নাই, 3টা ম্যাচই ভালো খেলে নাই, তিনটা ম্যাচে 3 রান করেছে, সব ম্যাচে 1 রান 1 রান করে 3 রান করেছে। তারপরে আমি তাকে রাখবো, কারণ সে যখন খেলে আসলে দেখার মতন লাগে। মানে যখন খেলে দিয়ে কি বিশ্বকাপ খেলা সম্ভব? আপনার একটা দুইটা ক্রিকেটার থাকতে পারে টিমে যে আসলে মানে যখন খেলবে তখন কিছু একটা হবে, সেই আশায়। একটু সাইদুজ্জামানের কাছেই যাব। সাইদুজ্জামান, আপনার ওপেনিং স্লটে কারা কারা থাকছে? অবশ্যই লিটন কুমার দাস। কি কারণে, মানে আসলে যেটা মানে একটু মানে আপনার প্রশ্নের চাপে পড়ে কিনা যে একটু লোটনে বলছিলেন, আসলে মানে আপনাকে বুঝতে হবে যে আপনি মানে আমি মনে করি যেটা আর কি, আমার সঙ্গে কেউ একমত নাও হতে পারেন, যে আমরা কোথায় যাচ্ছি খেলতে। আমরা যাচ্ছি ইংল্যান্ডে, শুধু না, এটা ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছি, এবং ওখানে আমাকে ভালো রেজাল্ট, আমার লক্ষ্য যদি ভালো রেজাল্ট করা হয়, বা আমার দু ধরনের হতে পারে যে আমি একটা অ্যাভারেজ রেজাল্ট করবো, যে 50 ওভার ব্যাটিং করে আসবো। আরেকটা হলো যে আমার গিভেন ডেতে আমি যে কোনো অপোনেন্টকে তছনছ করে দেব। আমরা যদি এশিয়া কাপের ইনিংসটাই দেখি লিটন কুমারের, ওটা কিন্তু তার ওয়ান অফ দ্য ইনিংস না, মানে একমাত্র ইনিংস না। মানে তিনি যদি খেলে ফেলেন, তারপর যেটা খেলবেন, তখন কিন্তু তামিম ইকবালকে মনে হবে ব্যাক বেঞ্চার, মানে ওই পার্টনারশিপে। ধরুন তামিম আর লিটন একসঙ্গে সেঞ্চুরি করলেন, আপনার চোখে কিন্তু, দর্শকের চোখে কিন্তু লিটন একটা, এবং টিমের রেজাল্টেও কিন্তু বেশি ইনফ্লুয়েন্স করবে, বিকজ অনেক কুইক রান করে এবং ওর হাতে অনেক শটস আছে। সে কারণে আমি নির্দ্বিধায়, আর যেহেতু ডানহাতি ব্যাটসম্যান, একটা কম্বিনেশনের ব্যাপার, লেফট রাইট, তারপরে আপনার সে ব্যাকআপ কিপার হিসেবেও দলে থাকতে পারেন, ফিল্ডিংটাও নট ব্যাড, হ্যাঁ, আমি বলছি যে এই কারণেই কমপ্লিট প্যাকেজ। এখন তামিম তো এখন গ্রাফটারের রোল প্লে করেন টিমে, উনি একটা সময় গিয়ে উনি এক্সেলারেট করেন, বাট এর আগে কিন্তু উনি ইনিংসটাকে স্টার্টটা ধরে রাখেন, ভেরি ইম্পর্টেন্ট অ্যাঙ্কার রোলটা প্লে করেন, ভেরি ইম্পর্টেন্ট রোল। বাট লিটন বলেন, মানে লিটন যদি ওই জায়গায় যেদিন খেলে দিবে, এখন আপনি ইউ ক্যানট এক্সপেক্ট যে তামিম 9 ম্যাচে একই রোল প্লে করতে পারবে। হয়তো পারবে এক্সপিরিয়েন্স দিয়ে হয়তো পারবে, বাট ধরে নিতে হবে যে 3-4টা ম্যাচ তিনি ফেল করবেন। এখন তিনি ফেল করবেন বলে এখন তামিমেরও যদি আমরা ব্যাকআপ ভাবতে থাকি, আমার কাছে মনে হয় যে ওপেনিংয়ে বাংলাদেশ এই মুহূর্তে আমার কাছে তামিমের বেস্ট অফ পসিবল পার্টনার হলেন লিটন কুমার। যেহেতু ইনজুরি একটা বড় কনসার্ন, এবং মোহাম্মদ আশরাফুল সেই কথাটা তুলেই দিয়েছেন, নিউজিল্যান্ড সিরিজে আমরা দেখেছি আসলে এত ঘন ঘন ইনজুরি হচ্ছে প্লেয়ারদের, সুতরাং আপনাকে ওপেনিং স্লটে একজন ব্যাকআপ প্লেয়ার খুঁজতে হবে। আমরা দেখেছি ডানাইডিনে যখন বাংলাদেশ দল থার্ড ওয়ানডেতে টিম সাজাবে, তখন মমিনুল হককে ক্রাইস্ট চার্চ থেকে ডানাইডিনে আনানো হয়েছিল, কারণ হচ্ছে শেষ পর্যন্ত ক্যাপ্টেন টিম করতে পারছিল না। তো সেই জায়গা থেকে নিউজিল্যান্ডে তো ধরুন অদ্ভুত একটা টিম হয়েছিল, যে আপনি বোলার বাড়াতে গিয়ে, মানে আপনার চিন্তাটাই ছিল ওদের বোলাররা আমাদের ব্যাটসম্যানদের শেষ করে ফেলবে। এখন আপনি এত বেশি বোলিং নির্ভর দল করেছেন, মানে কি কারণে, মানে ওটাকে নিয়ে আসলে গবেষণা হতে পারে যে নিউজিল্যান্ড টিমের যে কম্বিনেশনটা, ব্যাটিংটা আপনি ভারী করেননি। আপনি যেখানে আপনার ব্যাটসম্যানরাই, আপনার তো ওখানে ব্যাটিং দিয়েই করতে হবে, আপনার টিম ব্যালেন্সটা কিন্তু ঠিক ছিল না। আই হোপ যে ওয়ার্ল্ড কাপ নিয়ে তো অনেক দিনের ভাবনা, ব্যালেন্সটা ঠিক থাকবে। ওপেনিংয়ে আপনার টপ 3 আমি ধরি, আমার ফার্স্ট চয়েস খুবই ডিবেটেবল, সৌম্য সরকার আছেন, তাকে আপনি নাম্বার 3তেও খেলাতে পারেন, ওপেনও করাতে পারেন, আবার লোয়ার অর্ডারে খেলাতে পারেন, যদি আপনার টিম কম্বিনেশন যেভাবে পারমিট করে। রাইট, এটা হলো আমার চয়েস। মানে হচ্ছে আপনার 3 ওপেনার হচ্ছে গিয়ে তামিম, অবশ্যই লিটন এবং সৌম্য সরকার। এখন মোহাম্মদ আশরাফুল, এই কথাটাই আমি আসি যে সৌম্যকে আসলে কি আপনি টিমে খেলাবেন কিনা, নাকি সে ব্যাকআপ ওপেনার হিসেবে খেলবে? কারণ নাম্বার 3 পজিশনে আমরা সৌম্যকে দেখেছি যে যখন এশিয়া কাপের পর জিম্বাবুয়ের এগেনস্টে ঘরের মাঠে থার্ড ওয়ানডেতে তিনি সুযোগ পেয়েছিলেন, সেখানে একটা দুর্দান্ত সেঞ্চুরি, যেটা হচ্ছে সৌম্যের মতন ইনিংস। তারপরে আমরা দেখলাম যে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে প্রথম 2 ম্যাচে তাকে খেলানো হলো 6 এবং 7, সেই 2টা ম্যাচে তিনি ফেল করলেন। লাস্টে সিলেটে যখন তাকে 3 নম্বর ওয়ানডেতে খেলানো হলো, তখন আবার তিনি 80 রানের একটা দারুণ ইনিংস খেলেছেন। সাকিব আল হাসান তো ইনজুরির কারণে বারে সৌম্য 3-এ খেলেছে। যখন সাকিব ওয়ার্ল্ড কাপে ব্যাক করছে, সৌম্যকে খেলানোর জায়গাটা আসলে কোনটা? তখন হয়তো সৌম্য, নাকি আপনি সৌম্যকে দলে নিতে চান কিনা সেটাও আসলে প্রশ্ন। না, সৌম্য আমার টিমে থাকবে, কারণ সে 2015 ওয়ার্ল্ড কাপে খুব চমৎকার খেলেছিল বাউন্সি ট্র্যাকে, এবং নিউজিল্যান্ডও 2টা ওয়ানডেতে কিন্তু বড় রান করে না, কিন্তু যতক্ষণ খেলেছে খুব চমৎকার ব্যাটিং করছিল এবং টেস্টে সেঞ্চুরিও করেছে।
তো সৌম্য আমার মনে হয় যে আপনার ইংল্যান্ডের কন্ডিশনে ভালো খেলার সম্ভাবনা আছে। যেহেতু সাকিব নাম্বার 3 থেকে ব্যাটিং করে, সেখানে হয়তো আমি মনে করি যে সৌম্য হয়তো বেস্ট 11-এ থাকবে, কারণ তার মিডিয়াম পেসটা আমাদের কাজে দিতে পারে। 4-5 ওভার ফিল্ডিংটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে। ফিল্ডিং আমাদের সবাই মোটামুটি ভালো, এমন না যে ও এক্সট্রাঅর্ডিনারি না, আর সবাই এভারেজ ফিল্ডিং এ আমাদের টিমের কেউ জন্টি রোডস না, আর সবাই ভালো। খারাপ হয়তোবা দুই একজন হতে পারে। আসলে দুনিয়ার কোনো দলই এখন ফিল্ডিং সাইড হিসেবে খারাপ না, সবাই এই জায়গাটায় অনেক ইমপ্রুভ করেছে। তো আমার মনে হয় সৌম্য নাম্বার 3 খেলতে পারে, তাহলে হয়তোবা তারপর আপনার মুশফিক আছে, সাকিব আছে, মাহমুদুল্লাহ আছে, ওই সময় হয়তো সাব্বিরের নাও আসতে পারে টিমে। যে সেই ক্ষেত্রে সাব্বির টিমে নাও আসতে পারে না, 15 জনে থাকবে, কিন্তু হয়তো বেস্ট 11-এ নাম্বার 7 তখন আমরা সাইফুদ্দিন, মিথুন আছে, সাইফুদ্দিন আছে। আপনি, আমার কাছে মনে হয় যে 6টা ব্যাটসম্যান এবং অলরাউন্ডার, বোলিংটাই স্ট্রং করতে হবে যদি আপনাকে ম্যাচ জিততে হয়। কারণ ব্যাটিং দিয়ে ম্যাচ জিততে পারেন, আপনার বোলিং দিয়ে ম্যাচ জিততে হবে। আপনি অপোনেন্টকে যদি 300 এর নিচে না রাখতে পারেন, 300 প্লাস হয়ে যায়, তখন তাহলে এটা চেস করা কঠিন হবে। ডিফিকাল্ট হয়। তাতে যেমন আপনি কি মনে করেন যে আসলে বোলিং দিয়ে ম্যাচ জিততে হবে আমাদের? ডেফিনেটলি আপনার মানে শুধু তাই না, ফিল্ডিং দিয়ে আপনাকে ম্যাচ জিততে হবে। আমি একটু এই প্রশ্নটা আরেকটু স্পেসিফিক করে দেই, সেটা হচ্ছে যে আমাদের কি বোলিং রিসোর্সেস সেই মানের যে আমরা আসলে বোলিং দিয়ে ম্যাচ জিততে পারি? আমাদের কন্টেইন করা শিখতে হবে। মানে অনলি সোর্স, আমাদের কিন্তু এরকম ডেভাস্টেটিং বোলার নেই, আমাদের একজন শেন ওয়ার্ন নেই, আমাদের একজন ওয়াসিম আকরাম নেই যে আপনাকে যে কোনো দিনে ম্যাচ জিতিয়ে দিতে ম্যাচ পারে। দিয়ে দিবেন। আমাদের হলেন সবাই, আমি বলবো যে মানে কন্টেইনার বা রান আটকে আটকে ব্যাটসম্যানকে ফোর্স করা, যে একটা এরর করে ব্যাটসম্যান আউট হবেন, একটা রাইট চ্যানেলে বল করা, তাকে ফিল্ডিং দিয়ে সাপোর্ট করা এবং বোলিং পার্টনারশিপ গড়ে তোলা। যা আপনি টাইট বোলিং করছেন, আমি ওই দিক দিয়ে আমি রান দিয়ে যাচ্ছি, লাভ হবে না। আর 300 আসলে আমাদের একটা ল্যান্ডমার্ক, বিকজ বাংলাদেশ টিম এমন ব্যাটিং অর্ডার আপনি সাজাতে পারবেন না যে তারা 9 ম্যাচেই 300 প্লাস করবে। রাইট। আমরা যদি 300-র মধ্যে রাখতে পারি বা 300-র আশেপাশে যদি রাখতে পারি, মানে সেক্ষেত্রে একটা চান্স, এবং বোলারদের অনেক বড় দায়িত্ব হবে। কারণ ওখানে কিন্তু ইংল্যান্ডে যে ধরনের উইকেট তৈরি হবে 350 কিন্তু আমাদের জন্য মনে হয় যে একটা দুরাশা। হ্যাঁ, কিন্তু definitely। আপনি অস্ট্রেলিয়া বলেন, সাউথ আফ্রিকা, ইন্ডিয়া, পাকিস্তান, বা যাদের কথাই বলুন, নিউজিল্যান্ড, In fact, New Zealand also। তারা 300-র নিচে তারা কোনো কিছু তাদের প্ল্যানের মধ্যে 300-র নিচে নাই। 300 কিছু থাকবে না। আর সেখানে হলো আমাদের হলো ওই ঘাটতিটা। আমি বললাম তো, সেই কারণেই কিন্তু সাব্বির রহমান বারবার ঘুরে ঘুরে ফিরে আসেন, সৌম্য সরকার, লিটন দাসরা আসেন কিন্তু ওই চিন্তা থেকে যে আপনাকে যেদিন খেলবে জানতে হবে, আপনাকে ওই সামর্থ্য থাকতে হবে 300 প্লাস করে। আপনি কনসিস্টেন্টলি 270, 80, 90 করে সেটা আমি বলবো যে আমাদের 1990s এর মডেলের ক্রিকেট, যে 50 ওভার ব্যাটিং করার মতো। আগে যেমন শুরু হয়েছিল যে 50 ওভার ব্যাটিং করাটা ইম্পর্টেন্ট ছিল, এখন আমরা ওই অ্যাভারেজ ফল করতে পারি। যে আমরা বাংলাদেশ কিন্তু এই দল কিন্তু এখন আপনি আপনার মতো করে দল করলে বা আমরা যার মতো করে দল করি, ওই দল কিন্তু ইংল্যান্ডে গিয়ে 270-80 প্রত্যেক ম্যাচে করে আসতে পারবে, কিন্তু হয়তো একটা ম্যাচ জিততে পারে এই রান করে। একটা ইম্পর্টেন্ট কাজ করি নাকি, ছোট একটা ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে বিরতি নিয়ে নিচ্ছি। Sure. দর্শক, খেলা নিয়ে খেলায় ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। আরও একবার স্বাগত খেলা নিয়ে খেলায়, সাথে আছি হাসান মাহাদি। সাইদুজ্জামানের কাছে একদম সরাসরি যেতে চাই, হাতে সময় কম, জানার অনেক কিছু আছে। আপনার পছন্দের বোলিং ইউনিটটা কেমন হবে বাংলাদেশের? ইংল্যান্ডে খেলা যেহেতু ক্যাপ্টেন মাশরাফি আছেন, রুবেল হোসেন, মুস্তাফিজুল আমার 11-এর 3জন পেস বোলার, সাইফুদ্দিন অলরাউন্ডার, 4জন হলো, সাকিব অলরাউন্ডার হিসেবে স্পিনার আছেন। এবং স্পিনার আমাদের স্ট্রেংথটা কি সেটা নির্ধারণ করার ব্যাপার আছে। যে আরেকজন যদি স্পিনার হয়, মেহেদী হাসান মিরাজ যেহেতু লম্বা সময় ধরে খেলছেন এই ফরম্যাটটা, তাকেই হয়তো নেওয়া হবে। বাট আমি মনে করি যে আলটিমেটলি উইকেট কী ধরনের হয় হয়তো সেটার উপর নির্ভর করে। আপনি যদি যখন একজন অলরাউন্ডার সহ 4জন পেস বোলার পাচ্ছেন, সঙ্গে সাকিব 5 জন হলেন, অকেশনালি যদি সৌম্য আমার 11-এ আছেন, সো একটা ভেরিয়েশন আসতে পারে তার বোলিংয়ে। খুব বেশি ইম্পর্টেন্ট রোল না হলো ইন অ্যান্ড আউট মাহমুদুল্লাহ আছেন। আমার কাছে মনে হয় যে 5 বোলার্স আমি খেলাবই, যদি আমি 2জন অলরাউন্ডার যেহেতু আমার আছেন, সাকিব আল হাসান এবং আর পেস বোলিংটা আমি টোটালি আমার ফার্স্ট চয়েস মাশরাফি, মুস্তাফিজ এবং অবশ্যই রুবেল হোসেন। আমাদের সাথে একজন দর্শক আছে, তিনি একটা কিছু জানতে চান, ডেফিনেটলি আমরা একটু তার সাথে কথা বলে আসি। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটা করুন। আমাদের সাথে মোহাম্মদ আশরাফুল এবং সাইদুজ্জামান দুজনেই আছেন। আমার নাম হচ্ছে লাবিব। আমার প্রশ্নটি হচ্ছে, বিশ্বকাপ পরে কি কোনো লেগ স্পিনার থাকছেন কিনা?
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশে আসলে কোনো লেগ এটা স্পিনার আছে জাতির কিনা? দুঃখ, প্রবাবলি ওয়ার্ল্ড কাপে একমাত্র বাংলাদেশ দল যেখানে কোনো লেগ স্পিনার থাকবে না, এবং লেগ স্পিনার তৈরি করার জন্য গত 4 লেগ বছরে স্পিনার থাকবে, সাব্বির রহমান লেগ সাব্বির রহমান, আর সেটা তো আমরা মানে এটা আমরা বলার জন্য বলা আশাফুল হয়তো সেন্স অফ হিউমার থেকে বলেছেন, বাট এইটা আমি মনে করি যে আমি বললাম না যে আমাদের ওয়ার্ল্ড কাপ প্রস্তুতি, ওয়ার্ল্ড কাপ নিয়ে আমরা অনেক কিছু ভাবি, কিন্তু আমরা সবসময় স্টপ গ্যাপ চিন্তা করি যে আজকে একটা বিপদ আসছে এটা সামাল দিই, কিন্তু আমরা 2015 বিশ্বকাপের পর থেকে কিন্তু লেগ স্পিনার নিয়ে শুনছি, মাঝখানে চেষ্টা হয়েছিল, এবং তারপর তাকে নিয়ে যা যা হয়েছে, আমি লিখনের কথা বলছি, Right. তাকে নিয়ে যেটা হয়েছে ক্রিকেট ইতিহাসে কোনো দেশে, এই কোনো ঘটনা ঘটে না। দেশের নির্বাচক, বোর্ড, খেলোয়াড়, ক্লাব সংগঠক, ক্লাবের কোচ, কেউ কোনো খেলোয়াড়ের সঙ্গে এটা করেনি। নিশ্চয়ই তার কিছু দায় আছে, কিছু দায় তার আছে, কিন্তু একটা খেলোয়াড়কে যেভাবে বললাম যে মানে একদমই অচল করে দেওয়া হয়েছে, এরকমটা হয় না। যেখানে আমরা একটা লেগ স্পিনার, কিন্তু সে ইংল্যান্ডে একটা লেগ স্পিনার লাগবেই, এটা কিন্তু গত 4 বছরের চিন্তা ছিল। সেই চেষ্টাটা আপনি এনে এক দুজনকে দেখতে পারেন, দেখে ছুঁড়ে ফেলে দেওয়াটা হলো আমাদের দেশের সবচেয়ে প্রচলিত কাজ। কালচার এবং সহজ কাজ। কিন্তু ওই লেগ স্পিনার কিন্তু নাই একদম তা বলবো না, বাট যেখান থেকে আপনাকে খেলাটা ধরার কথা ছিল লেগ স্পিনার, সেখান থেকে না করে আমরা বরং লেগ স্পিনার যারা আছেন তাদেরকে নানা সময় অবজ্ঞা করেছি। আমরা মোহাম্মদ তাদেরকে আশরাফুল সময় দিইনি। যেটা বলছেন সাইদুজ্জামান, যে আমরা তো লেগ স্পিনার পাচ্ছি না, অবজ্ঞাও করা হয়েছে। আপনার বিশ্বকাপের বোলিং ইউনিটটা কেমন হবে? যেহেতু আমাদের হাতে একজন জেনুইন লেগ স্পিনার নাই, সেই ক্ষেত্রে একজন লেফট আর্মারকে দিয়ে আসলে কাজ করানো যায় কিনা, যেটা আমিনুল ইসলাম বুলবুলের দলে আমরা তাইজুলকে দেখেছি। এটা একটা ভালো অপশন, কিন্তু আসলে এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে তাইজুলকে ওইভাবে চিন্তাও করছেন না ম্যানেজমেন্ট। সাকিব যদি ফিট থাকে, সাকিবই থাকবে আমাদের অ্যাওয়ে বলার, আর মিরাজ যেহেতু রেগুলার পারফর্ম করছে সব ফরম্যাটই, তো মিরাজও অটোমেটিক চয়েস আমার মনে হয়। দুইটা আমরা অলরাউন্ডার পাচ্ছি, মিরাজ এবং সাকিব, আর 5টা পেস বোলার। সাইফুদ্দিনকে তো পাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি 5টা পেস বোলার থাকবে, সেখানে মুস্তাফিজ, রুবেল, মাশরাফি, সাইফুদ্দিন, এবং আমি ফরাদ রেজাকে আমি চিন্তা করছি বিকল্প হিসাবে সাইফুদ্দিনের, কারণ 9টা ম্যাচ এখানে কিন্তু রেগুলার সাইফুদ্দিন পারফরমেন্স, বা মুস্তাফিজও সে রেগুলার পারফর্ম করতে পারবে কিনা, কারণ ইনজুরির সমস্যা আছে। তখন হয়তো এই রিসেন্টলি যেই ফর্মে আছে ফরাদ রেজা ব্যাটিং এবং বোলিংয়ে, মাশরাফির জন্য খুব ভালো একটা অপশন হবে, যে যদি এই দুইজন ফেল করে তখন থার্ড হিসাবে তাকে চিন্তা করতে পারবে। তো এই 5টা বোলার, পেস বোলার এবং মিরাজ আর সাকিব আছেন এই অলরাউন্ডার হিসাবে, মানে হচ্ছে আপনি দুটো অলরাউন্ডার সাইফুদ্দিন এবং সাকিব এবং মিরাজ মিরাজ। সে ব্যাটিং করতে Right. পারে। তিনটা অলরাউন্ডার, এবং আপনার সৌম্য সরকারও ক্যান বল, রাইট, সাব্বিরও বিপিএল এ ball- মোটামুটি হ্যাঁ, ব্যাটিং না হলেও তার বোলিংটা হচ্ছে। সাব্বিরও বল করতে পারে। আমাদের টিমে অলরাউন্ডার আছে, কিন্তু 9টা ব্যাটসম্যান 6টা বলার আর কি। ওই 9টা ব্যাটসম্যানের মধ্যে আপনি একটা লেফট আর্ম স্পিনার পাচ্ছেন, একটা উইকেট, 3টা উইকেট কিপার পাচ্ছেন, তো অনেক কিছুই পাওয়া যাচ্ছে হ্যাঁ। আসলে, যেটা অনেক দলেই নাই। আবার আমাদের যেমন একজন লেগ স্পিনারও নাই। নাম্বার 7 একটা খুবই ভাইটাল পজিশন মানে মডার্ন ক্রিকেটে। মানে আমার যখন খেলা দেখা শুরু হয়েছে, আমি মাইকেল বেভানকে ওই পজিশনে দেখেছি, একজন ফিনিশার কিংবা ম্যাচ উইনার। আছে নাকি আমাদের? বেশ সেরা বিকল্প আমার কাছে সাব্বির এই মুহূর্তে। Right. এখন যেটা হয় যে ফর্ম আপনাকে আলটিমেটলি ওই জায়গায় নেমে ওই রোলটা প্লে করতে হবে। আমি আশা করি যে ওয়ার্ল্ড কাপ মানে আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট, মানে সবার কাছে ইম্পর্টেন্ট। আমরা এবার ওয়ার্ল্ড কাপ নিয়ে অনেক কিছু ভাবছি, সেটা যৌক্তিক বা অযৌক্তিক, যে কারণ যেভাবেই আপনি বলেন না কেন, অনেক কিছু ভাবছে। যে আমার কাছে মনে হয় যদি সত্যি আমাদের ভাবনাগুলো আমরা মাঠে ইমপ্লিমেন্ট করতে চাই, ফেল তো করতেই পারি, আপনার সব পরিকল্পনা তো সফল হবে না, বাট সেক্ষেত্রে আমার কাছে বেস্ট বেট হলো নাম্বার 7-এ সাব্বির সাব্বির। রহমান। সাউথ আফ্রিকার বিপক্ষে আমাদের প্রথম ম্যাচে আপনার বেস্ট 11টা একটু শুনি। দুজন স্পিনার অবভিয়াস। Okay. যখন আপনি মিরাজ ওই টিমে আমার থাকবে, তখন সাব্বিরের আসলে ওই টিমে জায়গা পাওয়াটা কঠিন হয়ে যাবে। টপ 3 তামিম, সৌম্য, লিটন, তারপর মুশফিক, সাকিব, মাহমুদুল্লাহ, মিরাজ চলে আসছে, তারপর আপনার সাইফুদ্দিন, মাশরাফি, মুস্তাফিজ, রুবেল। মোহাম্মদ আশরাফুল, আপনার দলটা জানতে চাই। আমিও একমত সাইদ ভাইয়ের সাথে, যে আসলে সাউথ আফ্রিকার সাথে আমাদের কিন্তু আসলে স্পিন দিয়েই তাদের ডিফেন্ড করতে হবে। যত জোরে বল দিবেন তারা তত স্বাচ্ছন্দ্য ব্যাটিং করবে। তারপরে আমি আর কি 6টা ব্যাটসম্যান যদি না পারে, আসলে 7 নম্বর ব্যাটসম্যান যে আমরা সম্মানজনক রানটাই করতে পারবো, ম্যাচ জিততে পারবো না। তো আমার কাছে মনে হয় যে আমাদের কাজ করতে হবে ওই 6টা ব্যাটসম্যান যারা খেলবে টপ 6 তাদেরই পারফর্ম করতে হবে, এবং বোলিং ইউনিটটা যেন মাশরাফি স্ট্রং থাকে।
যত বেশি বলার নিতে পারবে, রোটেট করতে পারবে, ততই তার জন্য সহজ হবে। আমরা নিউজিল্যান্ডে কিন্তু 2টা ম্যাচই আমরা বলার শট ছিল, আমরা আর কি 4টা বলার নিয়েছিলাম, একটা অলরাউন্ডার হিসাবে মাহমুদুল্লাহ এবং সৌম্য, সাব্বির, এই 3টা বলার ইউজ করেছি 10 ওভার করার জন্য। এইভাবে আসলে ম্যাচ জেতা ডিফিকাল্ট এই মুহূর্তে। এখনকার ক্রিকেট কিন্তু ডিফারেন্ট হয়ে গিয়েছে আপনার। আর ওয়ার্ল্ড কাপের স্টেজে রান যেটা সাইদ ভাই এবং আমারও এক্সপিরিয়েন্সে মনে হচ্ছে যে 350+ রান করার চিন্তা থাকবে সবগুলা টিমেরই। রাইট, এক্স্যাক্টলি। অনেক অনেক ধন্যবাদ মোহাম্মদ আশরাফুল এবং সাইদুজ্জামান। আশা করি আমাদের এই আলোচনা আমাদের দর্শকদের দারুণ লেগেছে। আসলে জমজমাট একটা আলোচনা ছিল। অনেক অনেক ধন্যবাদ, আপনারা এসেছিলেন। আজকে আমাদের হাতে আর সময় নেই, আগামীতে কোনো অনুষ্ঠানে আপনাদেরকে পাশে পাবো সেই প্রত্যাশা করতে পারি। দর্শক, খেলা নিয়ে খেলা আজকে এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে আপনাদের সাথে আবারও কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।